আজ সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের মামলা উঠেছিল, আপনারা সকলেই জানেন, এবং সেখানে প্রথমেই দুটো খুব ইন্টারেস্টিং বিষয় সামনে উঠে এসেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমটা হচ্ছে যে আপনারা জানেন আজ জানা গিয়েছিল যে সকালে নয় দুপুরে এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠবে। তারপর দেখা যায় সময় পেরিয়ে যাচ্ছে, একের পর এক মামলা উঠছে, কিন্তু আরজিকরের মামলাটার সময় আসছে না। তার আগের কোনো একটা মামলা যেটা অনেক লম্বা পর্যন্ত চলছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই মামলাটাই শুনছেন, এবার ক্রমাগত দেরি হয়ে যাচ্ছে। এক পক্ষের তরফ থেকে সেই সময় দেরি হয়ে গেছে মানে এই তো সেটিং পিছিয়ে দেওয়া হচ্ছে, ইচ্ছে করে শুনছেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা, প্রধান বিচারপতি সেটিং করে নিয়েছেন। এই সেটিং থিওরি, সেটিং তত্ত্ব ক্রমাগত ছড়িয়ে পড়তে থাকে এবং ছড়িয়ে দেওয়া হতে থাকে। তো সেখানেই ফাইনালি যখন আজ বিকেলের দিকে সুপ্রিম কোর্টে এই মামলাটা ওঠে, সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি কেন্দ্রের আইনজীবী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপ্রেজেন্ট করছেন তিনি আদালতে, কেন্দ্রের আইনজীবী, তিনি বিচারপতিদের বলেন যে আজ এত দেরি হয়ে গেছে, তাহলে কি কাল এই মামলাটা শোনা হবে? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই সময় উত্তর দেন যে না, আজই আমরা শুনবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়, অনেকেই অনলাইনে দেখার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, অতএব আমরা দেরি করব না, আজই শুনবো, শুধু আমাদের 5 মিনিট সময় দিন। একটা মামলা আমরা শুনে উঠেছি, 5 মিনিটের মধ্যে আমরা আবার বসবো এবং আজই এই মামলাটা আমরা শুনবো। এই কথাটা কেন এতটা গুরুত্বপূর্ণ? তার কারণটা হচ্ছে এটা বোঝানোর জন্য যে এখানে কোনো ঢিলেমি নেই, এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সুপ্রিম কোর্টও কিন্তু সেটা খুবই ভালোভাবে বুঝছে এবং হাজার ব্যস্ততা, হাজার কিছুর মধ্যে বিচারের দাবি যারা তুলছেন সেই আওয়াজগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে না। সুপ্রিম কোর্টও এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত। এবং দ্বিতীয় যে মজার বিষয়টা দেখা গেল সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে এই মামলাটা যখন উঠলো, রাজ্যের আইনজীবী হিসেবে কপিল সিব্বলকে দেখতে পাওয়া গেল না। কপিল কাকু যে কোথায় গেছেন কেই বা জানে। রাজ্যকে আজ যিনি সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট করলেন তিনি হলেন সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী, এবং উল্টো দিকে আপনারা জানেন ত্রিমূর্তি আইনজীবী তো ছিলেনই, আইনজীবী করুণানন্দী, আইনজীবী ইন্দিরা জয়সিং এবং আইনজীবী বৃন্দা গ্রোভার। এই বিষয়টা নিয়ে এর আগেও বারবার চর্চা হয়েছে যে সিবিআই এক্স্যাক্টলি কোনটা দেখছে, মানে আর্থিক দুর্নীতিটার দিকে তারা ফোকাস করছে নাকি ধর্ষণ এবং খুনের ঘটনাটার দিকে তারা ফোকাস করছে, কোন দিকে তারা বেশি ফোকাস করছে, কোনটা তারা দেখছে। সুপ্রিম কোর্টে কিন্তু আজ প্রধান বিচারপতি এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কিন্তু প্রধান দুটো অবজেক্টিভ রয়েছে। এক হচ্ছে তারা এই খুন ধর্ষণের তদন্তও করছে, দুই আর্থিক তছরূপ, আর্থিক দুর্নীতির যা যা অভিযোগ উঠে এসেছে আরজিকর থেকে সেটারও কিন্তু তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং এই দুটোর মধ্যে কোথাও কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, সেটাও ম্যাটার অফ ইনভেস্টিগেশন। অর্থাৎ শুধুমাত্র ধর্ষণ আর খুনের ঘটনাটার দিকেই সিবিআই ফোকাস করছে বা আর্থিক দুর্নীতির ওপরেই সিবিআই ফোকাস করছে, ব্যাপারটা কিন্তু তা নয়। দুটোকেই তারা সাইমালটেনিয়াসলি নিয়ে এগিয়ে চলেছে এবং এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা, অনেকেই যে কথাটা বারবার সামনে তুলে ধরছেন যে আরজিকরের এই খুন ধর্ষণের ঘটনাটা একটা স্বতন্ত্র ঘটনা নয়, এটা আসলে আরজিকরের ভেতরে যে পচন ধরেছিল তারই একটা বহিঃপ্রকাশ, তার সঙ্গে এই খুন ধর্ষণের সম্পর্ক রয়েছে, সেই বিষয়টাও যে খতিয়ে দেখা হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে পরিষ্কার করে প্রধান বিচারপতি আজ জানিয়ে দিয়েছেন। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথম থেকে সুপ্রিম কোর্টে উঠে আসছে, আজও আবারও সেই প্রশ্ন উঠে এসেছে। যখন প্রধান বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন যে আপনারা নিরাপত্তা ব্যবস্থার জন্য, এই যে সবাই কাজে ফিরুক, সবাই ভালো করে কাজ করুক, এইটা একদম এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য কি কি করেছেন, আপনারা সিসিটিভি ক্যামেরা কতগুলো লাগিয়েছেন, আপনারা রেস্টরুম কতগুলো তৈরি করেছেন, মহিলাদের জন্য আলাদা করে ওয়াশরুম কতগুলো তৈরি করা হয়েছে, তাদের রেস্ট নেওয়ার জায়গা, চেঞ্জিং রুম, এই সমস্ত কিভাবে তৈরি করা হয়েছে, কত সিকিউরিটি মোতায়েন করা হয়েছে, আলাদা করে রেস্টরুম কতগুলো তৈরি করা হয়েছে, বায়োমেট্রিক সিস্টেম অর্থাৎ হাসপাতালে চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে যা যা বলা হয়েছিল ব্যবস্থা করা হবে, সেই দিকে আপনারা কতটা এগিয়েছেন। এইখানে রাজ্যের আইনজীবী যিনি ছিলেন তিনি একখানা এফিডেভিট জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে এবং তিনি সেখানে দেখিয়েছেন কতদূর পর্যন্ত কাজ হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে কোনো কাজই 50%-এর বেশি হয়নি, কোনোটা 26%, কোনোটা 22%, কোনোটা 40%, একটাও 50% পেরোয়নি। এবং আজকে অবশ্যই কপিল সিব্বল ছিলেন না বটে, তবে কপিল সিব্বলের জায়গায় রাজ্যের আইনজীবী যিনি ছিলেন রাকেশ দ্বিবেদী, তিনিও কিন্তু একই রকম উত্তর দিয়েছেন, না না আমাদের আসলে একটু সময় লাগছে, ঠিক আছে আমাদের আরেকটু সময় দিন, আমরা শেষ করে ফেলবো, আমরা করে দিচ্ছি, জুনিয়র ডাক্তারদের কোনো সমস্যা নেই, চিন্তা করতে হবে না। দেখুন এত ঘটনা ঘটে যাওয়ার পর, এত কর্মবিরতি, ইভেন সম্প্রতি সাগর দত্তের ঘটনাটা ঘটে যাওয়ার পর যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তা নেই, যেখানে বলা হচ্ছে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে নেই, ফুটেজ মনিটর করা হচ্ছে না ঠিক করে, এই সমস্ত কিছু উঠে আসার পরেও এখনো পর্যন্ত
পর্যন্ত রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলা হচ্ছে যে না না আমরা দেখছি, আমরা করে দেবো, কোনো সমস্যা নেই। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন প্রশ্ন করেন যে কেন এত টার্ডি কাজ দেখা যাচ্ছে, আপনারা এত স্লথ গতিতে কেন কাজ করছেন, এরকম অদ্ভুত টাইপের ধীরে কাজ করছেন কেন, যুদ্ধকালীন তৎপরতায় সবকিছু করার কথা বারবার সামনে রাখা হয়েছে, তারপরেও এত স্লথ গতিতে কাজ কেন এগোচ্ছে, এই প্রশ্ন উঠে আসায় রাজ্যের তরফ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন যে না না আমরা 31শে অক্টোবরের মধ্যে সব শেষ করে ফেলবো। 15ই অক্টোবর আস্তে আস্তে আপনি দেখবেন বেশিরভাগ কাজই হয়ে গেছে, আর 31শে অক্টোবরের মধ্যে সব হয়ে যাবে। আচ্ছা, রাজ্য সরকারের তরফ থেকে এই যে উৎসবে ফেরার এত তাড়া, সবাইকে বলা হচ্ছে উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন, তাই অক্টোবরের মাঝখানে উৎসবের যে দিনগুলো রয়েছে, দুর্গাপুজোর যে দিনগুলো রয়েছে, সেই সময় তো নিশ্চয়ই কাজ বন্ধ থাকবে। সেই সময় কে কাজ করবেন, ভূতে না অদ্ভুতে? তাহলে এত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হবে তো? এই সন্দেহ, এই প্রশ্ন অবশ্যই উঠে আসে। এবং এখানে একটা বড়সড় সম্ভাবনা রয়েছে যে পরের দিন আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে নির্লিপ্ত মুখে বলা হবে আমাদের আরো একটু সময় চাই, আমাদের আরো একটু সময় দিন। সুপ্রিম কোর্টে আজ দুটো জিনিস নিয়ে কিন্তু বিবাদের সৃষ্টি হয়েছিল। প্রথমটা হচ্ছে ডাক্তারদের তরফ থেকে একটি আবেদনকে আজ সুপ্রিম কোর্টে রাখা হয়, যেখানে বলা হয় যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছিলেন, যারা কর্মবিরতিতে ছিলেন, যারা কাজে ফিরেছেন, তাদের তরফ থেকে একটা সন্দেহের কথা বারবার সামনে তুলে ধরা হচ্ছে, একটা অভিযোগ তুলে ধরা হচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা থ্রেট কালচারের মাথায় ছিলেন, এখনো পর্যন্ত তারা ক্ষমতাসীন পদে রয়েছেন, বড় বড় পদে রয়েছেন, এবং তারা থাকাকালীন কি করে কাজে ফিরে যাওয়া যাবে, সেখানে আবারও যে এই অত্যাচার শুরু হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সম্পূর্ণভাবে সাসপেন্ড করা বা তাদের একদম কাজ থেকে বের করে দেওয়া এটা তো সম্ভব নয়, একথা বলাও হচ্ছে না। কিন্তু যতদিন পর্যন্ত তদন্ত চলছে ততদিন পর্যন্ত এই ধরনের ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের যদি একটা টেম্পোরারি সাসপেনশনে পাঠানো হয় বা তাদের যদি ছুটিতে পাঠানো হয়, এইটা যেন একটু রাজ্য সরকার দেখে। কারণ এর আগে আমরা দেখেছিলাম যেরকম সন্দীপ ঘোষের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে ওনাকে লম্বা ছুটিতে পাঠান, সেই রকমই একটা ছুটিতে যদি পাঠানো হয় এই সমস্ত লোকজনকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে সেই ব্যাপারটা যেন একটু দেখে রাজ্য সরকার, সেই দিকে যেন কোনো পদক্ষেপ গ্রহণ করে। এবং এরপরে দ্বিতীয় যে বিবাদের জায়গাটা উঠে আসে সেটা হচ্ছে চিকিৎসকদের কাজে ফেরা নিয়ে, যেখানে রাজ্যের তরফ থেকে একটি অভিযোগ সামনে রাখা হয় সুপ্রিম কোর্টে যে ডাক্তারেরা সমস্ত কাজে ফেরেননি, ডাক্তারেরা সব কাজ করছেন না, সম্পূর্ণভাবে তারা কাজে ফেরেননি। চিকিৎসকদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের আইনজীবী যিনি ছিলেন ইন্দিরা জয়সিং, তিনি কিন্তু এখানে পরিষ্কার করে বলেন প্রতিশ্রুতি মোতাবেক দুপক্ষের মধ্যে যা কথাবার্তা হয়েছে সেই সমস্ত কিছুর পরে ডাক্তারেরা সমস্ত এসেনশিয়াল এবং এমার্জেন্সি সার্ভিসেসে ফিরেছেন, যার মধ্যে কিন্তু ওপিডি রয়েছে। অতএব তারা কাজে ফিরেছেন এবং কতটা কি কাজে তারা ফিরেছেন, কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকার সে সম্পর্কে অবগত। এবার এইখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইন্দিরা জয়সিং যে কথাটা সামনে তুলে ধরেছেন, যেটা অন রেকর্ড তিনি বলেছেন যে চিকিৎসকরা কাজে ফিরেছেন, তারা এমার্জেন্সি এবং এসেনশিয়াল সার্ভিসেসের যে কাজকর্ম সেগুলো করছেন, যার মধ্যে ওপিডিও রয়েছে। এবং এর আগেও আপনারা জানেন যে ইন্দিরা জয়সিং আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যে চিকিৎসকরা কাজে ফিরতে আগ্রহী। এই সমস্ত কথা আজ যখন ইন্দিরা জয়সিং বলে দিয়েছেন যে চিকিৎসকরা কাজে ফিরেছেন, এরপরে কিন্তু ইন্দিরা জয়সিং এর এই কথার মান রাখাটাও জুনিয়র চিকিৎসকদের একটা দায়িত্বের মধ্যে পড়বে। মানে এরপর যদি আবার একটা কর্মবিরতির সিদ্ধান্ত বা সেরকম কোনো ভাবনা চিন্তা শোনা যায়, তাহলে পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্টে যখন আবার এই মামলাটা উঠবে তখন এই কর্মবিরতির বিষয়টা উঠে আসবে এবং সেক্ষেত্রে এটার কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট, একটা খারাপ এফেক্ট পড়তে পারে গোটা মামলার উপর এবং জুনিয়র চিকিৎসকদের উপর। কারণ জুনিয়র চিকিৎসকরা যে আবারও কর্মবিরতিতে যাওয়ার কথা ভাবছেন সেরকম কোনো কথা কিন্তু আজ সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু এ সম্পর্কে অবগত নয়। অবশ্যই এখানে বলে রাখা উচিত, কপিল সিব্বল না থাকলেও একেবারে কপিল সিব্বলের ঢঙেই রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী এই সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার দায়টা সম্পূর্ণভাবে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপরে চাপানোর চেষ্টা করেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও। তিনি সেখানে বলেন যে সাগর দত্তে এরকম একটা মব অ্যাটাক হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে, তার কারণ হচ্ছে রোগীকে যে নিয়ে যাওয়া হয়েছিল সেই রোগীর চিকিৎসা করা হয়নি, তাকে ফেলে রাখা হয়েছিল, তাকে দেখা হয়নি, অ্যাটেন্ড করেননি তাকে কোনো চিকিৎসক এবং তাকে বেড দেওয়া হয়নি, সেই জন্য এরকম একটা মব অ্যাটাক হয়েছে যেখানে চিকিৎসক এবং নার্স এবং চিকিৎসা কর্মীদেরকে মারধর করা হয়েছে। এখন বিষয়
বিষয়টা হচ্ছে এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারদের তরফ থেকে আরেকজন যিনি আইনজীবী ছিলেন, যিনি সিনিয়র ডাক্তারদের রিপ্রেজেন্ট করছেন, আইনজীবী করুণানন্দী সঙ্গে সঙ্গে এই বিষয়টা তুলে ধরেন এবং বলেন এই অ্যালিগেশন দেওয়া যাবে না, প্রমাণ ছাড়া এ সমস্ত অপপ্রচার করা যাবে না। এবং এখানেই মনে করিয়ে দিই, এই যে হাসপাতালে বেড নেই সাগর দত্তে, এই কথা কিন্তু রোগীর পরিবারকে জানানো হয়েছিল যে ইন্টেন্সিভ কেয়ারের ক্ষেত্রে বেড নেই। এবং দ্বিতীয় কথা, এইখানেই কিন্তু চলে আসে সেই চিকিৎসকদের দাবিটা, জুনিয়র চিকিৎসকরা আর জি করের ঘটনার পর যে দাবিটা তুলে ধরেছিলেন যে একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম তৈরি করা হোক, যার মাধ্যমে কোথায় কটা বেড আছে না আছে এগুলো সম্পর্কে রোগীরা কিন্তু আগে থেকে জানতে পারবেন। সেটা যদি রাজ্য সরকার করতে পারতো এতদিনে, তাহলে কিন্তু এই ঘটনা নাও ঘটতে পারতো, রোগীর পরিবার আগে থেকেই জানতে পারতেন যে সাগর দত্তে বেড আছে কিনা বা কোন হাসপাতালে বেড আছে, সেই অনুযায়ী তাকে নিয়ে যাওয়া যেতে পারতো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ডাক্তার, কোনো ডাক্তার তাকে অ্যাটেন্ড করেনি রোগীকে এবং তার চিকিৎসা করা হয়নি, এই যে একটা দাবি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী করলেন, এই কথাটা কিন্তু এর আগে অফিসিয়ালি উঠে আসেনি। এমনকি সাগর দত্তর যিনি এমএসভিপি, তিনিও কিন্তু এই কথা বলেননি। সাগর দত্ত হাসপাতালের এমএসভিপি চিকিৎসক সুজয় মিস্ত্রি, তিনি এই ডাক্তার নার্সদের ওপরে যে রোগীর পরিবারের তরফ থেকে হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে, এই বিষয়টা নিন্দা করেন এবং হাসপাতালের এমএসভিপি নিজে বলেন সব রোগী অমর হবেন এটা ভাবা খুব অন্যায়। কোনো রোগী যদি 5-7 দিন ধরে অসুখে ভোগেন এবং মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আসেন, তাকেও সুস্থ করে বাড়ি পাঠাতে হবে এমন ভগবান এখানে নেই। এখানে যারা আছেন তারা ডাক্তার এবং নার্সিং স্টাফ, তারাও মানুষ। তাহলে এমএসভিপির তরফ থেকেও কিন্তু এই যে ডাক্তার দেখেননি, অ্যাটেন্ড করেননি, এই ধরনের ন্যারেটিভ বা এই ধরনের কথা সামনে তুলে ধরা হয়নি। তাহলে 24 ঘন্টার মধ্যে কি এমন বদলে গেল যে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই অ্যালিগেশনটা সামনে রাখলেন বা এই কথাটা তুলে ধরলেন? তদন্ত প্রবাহ নিয়ে সুপ্রিম কোর্ট আপাতত সন্তুষ্ট হলেও এখন দেখার বিষয় জুনিয়র চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ কি নেন, কি সিদ্ধান্তের কথা তারা জানান। আপনারা জানেন তাদের তরফ থেকে অলরেডি কিন্তু কয়েকটি বড় বড় কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, মহামিছিল, সমাবেশ, সমস্ত কিছুর কথাই তারা বলেছেন। এবং তারই সঙ্গে বলতে হয় যে আদালতে দাঁড়িয়ে আগেই যেটা বললাম, ইন্দিরা জয়সিং কিন্তু এই কথাটা বলেছেন যে জুনিয়র ডাক্তাররা ইমার্জেন্সি এসেনশিয়াল সার্ভিসে ফিরে গেছেন, সেখানে ওপিডিও রয়েছে, তারা কাজে ফিরেছেন। এবার এখানে জুনিয়র ডাক্তাররা পরবর্তী সিদ্ধান্ত কি নেন সেটা দেখার বিষয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে আপাতত বলা হচ্ছে সিবিআই যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, যেদিকে যে গতিতে এগোচ্ছে সেই নিয়ে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট। অনেকগুলো লিড সিবিআই পেয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। রেগুলার মনিটরিং এর ক্ষেত্রেও কোনো রকম ত্রুটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারই সঙ্গে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত যাদের নাম উঠে আসছে এবং যারা এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছেন, বিভিন্ন পদে রয়েছেন, তাদের সরানো যেতে পারে কিনা, সাসপেন্ড করা যেতে পারে কিনা সাময়িকভাবে, যতদিন না তদন্ত সম্পূর্ণ হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আদালতে উঠে এসেছে। রাজ্য সরকার এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেবে কিনা সেই কথাও কিন্তু আদালতে উঠে এসেছে। অতএব এরপরে অবশ্যই দেখার বিষয় যে জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলন বা কর্মসূচি কিভাবে এগিয়ে নিয়ে যান, পরবর্তী সিদ্ধান্ত তারা কি নেন। এবং যদি তারা কর্মবিরতির আবারও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মানুষের সামনে বিষয়টা রাখা আলাদা বিষয় এবং আদালতে এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করাও কিন্তু একটা আলাদা বিষয়। সেটা কিভাবে কি করা হয় সেটা দেখার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।